আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বড় খবর হলো যে বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭টা আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেছেন। এই ২৩৭টার বাইরে যে ৬৩টা আসন আছে সেই আসনগুলিতে তারা ফাঁকা রেখেছে। কেন ফাঁকা রেখেছে সে সম্বন্ধে একটা ধারণাও দেওয়া হয়েছে। সেই ধারণাটা হলো যে তাদের যারা শরিক দল আছে, যারা তাদের সঙ্গে আন্দোলন করেছিল গত কয়েক বছর, তাদের নেতাদের কিছু আসন দেওয়া হবে এবং তাদের নিজেদেরও কিছু নেতাদের মধ্যে কোনো আসন নিয়ে হয়তো একজনের দ্বিধা বিভক্তি আছে, হয়তো একাধিক প্রার্থী আছেন যারা নাকি সবাই গুরুত্বপূর্ণ, কাকে বাদ দিয়ে কাকে দেবেন এখন সিদ্ধান্ত হয়তো নিতে পারেননি, সেই আসনগুলো তারা ফাঁকা রেখেছে। তো এই যে ২৩৭ জনের নাম ঘোষণা এবং সম্ভাব্য যেগুলো ফাঁকা আসনে কারা যেতে পারে, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে প্রার্থীটা তালিকাটা কেমন হলো। আমি প্রথমে যদি বলি যে বিএনপি নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল মুখ হচ্ছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার নির্বাচন ইতিহাস অসাধারণ মানে উনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি, কোনো নির্বাচনে না। আমরা যদি ৯১ সাল ধরে ৯১, ৯৬, ২০০১, ২০০৮ কোনো নির্বাচনে ওনার কোনো পরাজয়ের ইতিহাস নেই। উনি সবসময় যে কটা আসনে দাঁড়িয়েছেন জিতেছেন। খালেদা জিয়াকে এবার দেওয়া হয়েছে ৩টা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই ৩টা হচ্ছে ফেনী ১, বগুড়া ৭ এবং দিনাজপুর ৩ আসন। ধারণা করা যায় ৩ আসনে জিতবেন। খালেদা জিয়া যেমন কোনো আসনে পরাজিত হননি, এরকম ইতিহাস কিন্তু বাংলাদেশের আর কারো নাই। এরশাদ সাহেবও প্রথম দিকে সব জিততেন, কিন্তু ২০১৮ সালে এসে উনিও কিন্তু নির্বাচনে একটি ঢাকা আসনে কিন্তু মোটামুটি পরাজিত হয়েছেন। উনি মানে ঢাকার বাইরে উনি পরাজিত হয়েছেন। কাজেই এরশাদ সাহেবের পরাজয়ের ইতিহাস আছে। আর শেখ হাসিনা তো ইতিহাস আছেই। শেখ হাসিনা তো ৯১ সালেই ঢাকার ২ আসনে পরাজিত হয়েছিলেন। সাদেক হোসেন খোকার কাছে পরাজিত হয়েছিলেন, পুরান ঢাকায় তেজগাঁওতে পরাজিত হয়েছিলেন মেজর মান্নানের কাছে। তো ওনার পরাজয়ের ইতিহাস কিন্তু আছে। যাই হোক, খালেদা জিয়াকে ৩টা আসনে দেওয়া হয়েছে, কিন্তু তারেক রহমান নির্বাচন করবেন একটা আসন থেকে, সে হলো বগুড়া ৬ আসন থেকে। উনি একটা আসনে নির্বাচন করছেন। সেরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচন করবেন। এগুলো আর কিছু কিছু প্রার্থীকে নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে। তার মধ্যে খুব ইন্টারেস্টিং একজন প্রার্থী হচ্ছেন এই যে গুমের শিকার বিভিন্ন ব্যক্তিদের স্বজনদের নিয়ে যে একটা সংগঠন ছিল মায়ের ডাক, তার যে সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি, ওনাকে মিরপুর, শাহ আলী, দারুসালাম এলাকা নিয়ে যে গঠিত ঢাকার ১৪ আসন, সেখানে বিএনপি প্রার্থী করেছে। আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমি মনে করি এটা বিএনপি একটা ভালো কাজ করেছে। আবার কিছু কিছু জায়গা খুব আলোচিত যে এই আসলে কে নির্বাচনে মনোনয়ন পাবেন এটা ঠিক বোঝা যাচ্ছিল না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, চাঁদপুর ১ আসন, কচুয়া আসন, যেটা এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আহসানুল হক মিলন। এই আহসানুল হক মিলন সাহেব কিন্তু ২০১৮ থেকে মনোনয়ন পাননি। এটা ছিল একটা শকিং ঘটনা ছিল, কিন্তু এবার ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং উনি এলাকায় খুবই জনপ্রিয়। যতটুকু আমি জেনেছি, ওনার মনোনয়নের সংবাদ নিয়ে একটা দ্বিধা ছিল অনেকের মধ্যে এবং সেখানে মিছিল পর্যন্ত হয়েছে আজকে। আরেকটা খুবই আলোচিত একটা আসন ছিল, যেটা নাকি অলরেডি মানে নির্বাচনের ঘোষণা আসার আগের থেকে আলোচনা হচ্ছিল, সেটা হলো কুমিল্লা ৩ মানে মুরাদনগর আসন। অনেকে বলা বলি করছিলেন এখানে হয়তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে মনোনয়ন দেওয়া যেতে পারে অথবা দেবে কিনে, নানা রকম আলোচনা হচ্ছিল। কিন্তু বিএনপি কোনো ধরনের এটা নিয়ে কোনো দ্বিধা কারণই ছিল না, কারণ ওখানে বিএনপির এমন একজন প্রার্থী আছেন যে ওনার জনপ্রিয়তা নিয়ে আসলে কোনো রকম মানে প্রশ্ন কখনো কেউ করে নাই। উনি হচ্ছেন আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। উনি ২১ গ্রেনেড হামলার আসামি ছিলেন এবং ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছিল। এবং বিএনপি তার যে ত্যাগ, দলের প্রতি তার যে আপনার আনুগত্য এবং মানুষের প্রতি তার যে ভালোবাসা, এবং উনি এলাকায় খুবই জনপ্রিয়, তো ওনাকেই তারা কিন্তু প্রার্থী হিসাবে বেছে নিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি তো মারা গেছেন, বিএনপির লিডার ছিলেন। ওনার সন্তান হুম্মাম কাদের চৌধুরীকে বিএনপি রাঙ্গুনিয়া উপজেলা থেকে প্রার্থী করছে। এগুলো সবই মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম, কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হলো কয়েকটা আমি যেটা বলি, যেটা হলো অনেকে কিন্তু বারবার বলা বলি করছিল যে
হয়তো নাগরিক পার্টির সঙ্গে বিএনপির একটা জোট হতে পারে, কিন্তু এই প্রার্থী তালিকা ঘোষণার পর আমার মনে হচ্ছে সেটা সম্ভবত হচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে। কারণ আবুল হাসনাত আবদুল্লাহ যেটা আছেন, হাসনাত, তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস আলম, আক্তার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ, এদের যে আসনগুলো, সেই আসনগুলোতে বিএনপি তার প্রার্থী দিয়ে দিয়েছেন সবগুলি আসনেই। কাজেই এর সঙ্গে আর নতুন করে আমি মনে হয় যে কোনো আর সমঝোতা হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না আপাতত। কারণ এরা যদি সমঝোতায় আসে এরা কোন আসনে দাঁড়াবে? আর একটা দুটো হলে বুঝতাম, মোটামুটি সব আসনেই কিন্তু বিএনপি তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে। কাজে আমার মনে হচ্ছে না যে আলোচনা হচ্ছিল এদেরকে নিয়ে, যে এদের সঙ্গে একটা আতাত হতে পারে, সেটা সম্ভবত হচ্ছে না। কিছু হেভিওয়েট প্রার্থী যাদের নাম এই তালিকায় আমি দেখলাম না, তারা কারা? যেমন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সবচেয়ে ভোকাল যিনি লিডার মিস্টার রুহুল কবির রিজভী, ওনার নাম আমি তালিকায় পাইনি। রুমিন ফারহানা, যিনি নাকি আপনার বিভিন্ন মিডিয়াতে বিএনপির হয়ে খুবই সরব এবং খুবই লজিক্যাল যুক্তি দিয়ে উনি বিএনপির কিন্তু পলিটিক্সটাকে ধরে রেখেছেন আমি মনে করি। এমনকি যখন নাকি আওয়ামী লীগ আমলেও উনি সংসদে যতদিন ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে, এবং আমার তো মনে হয় যে বিএনপির পক্ষে ওনার যে সরোবার তখন আর কেউ ছিল না, তো ওনার নামও কিন্তু আমি এখানে দেখলাম না। আরেকজন দেখলাম না, উনিও আমার কাছে আমার খুবই পছন্দের একজন ব্যক্তি, মিস্টার হাবিবুন নবী খান সোহেল। উনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন। ওনার মনে করা হচ্ছিল যে ওনাকে ঢাকা 12 আসন থেকে হয়তো মনোনয়ন দেওয়া হবে, কিন্তু ওনার নামও আমরা দেখছি না তালিকাতে সেরকমভাবে। ওনার যে আসনটা বলা হচ্ছিল সেই আসনে বিএনপি সাইফুল আলম নীরব, আগে যুবদলের সভাপতি ছিলেন, তাকে মনোনয়ন দিয়েছেন। আবার বরিশালে বিএনপির আরেকজন কেন্দ্রীয় নেতা মিস্টার মোয়াজ্জেম হোসেন আলাল, তার নামও নাই, এবং তার জায়গায় বরং শরফুদ্দিন আহমেদ শান্টুকে বিএনপি তালিকায় নাম দিয়েছেন যে উনি হয়তো সেটা প্রার্থী হবেন। মোয়াজ্জেম হোসেন আলালের ফাঁকাটাও আমার কাছে নাম না থাকাটাও আমার কাছে একটু অবাক লেগেছে আর কি। যাই হোক, এটা হয়তো অন্য কোনোভাবে পরে ম্যানেজ করা হবে। কিছু আসন যে ফাঁকা রাখা হয়েছে কার জন্য সম্ভাব্য সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরা যাক ঢাকায় 7টা আসন বিএনপি কিন্তু ফাঁকা রেখেছে, এবং এই 7টার মধ্যে কারা আসতে পারেন এটা এখনও ক্লিয়ার না। মনে করা হচ্ছে যদি নাগরিক পার্টির সঙ্গে যদি শেষ পর্যন্ত তাদের আঘাত হয় তাহলে হয়তো ঢাকার কোনো একটা আসন তাদেরকে দেওয়া যেতে পারে। এবং এটাও বলা হয়ে থাকে যে নাগরিক ঐক্যের যিনি সভাপতি মিস্টার মাহমুদুর রহমান মান্না, তাকে হয়তো ঢাকার কোনো একটা আসনে দেওয়ার একটা সম্ভাবনা আছে। গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়ক আছেন জুনায়েদ সাকি, তিনি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে হয়তো দাঁড়াবেন, ওই আসনটাকে ফাঁকা রাখা হয়েছে। কিন্তু আবার নুরুল হক, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক, ওনারা যে সমস্ত আসনে প্রার্থী হতেন, যেমন পটুয়াখালী 3 এবং ঝিনাইদহ 2, সেই আসনগুলো আসলে ফাঁকা রাখা হয়েছে। জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, তার জন্য কিশোরগঞ্জে 5 আসনে তার নাম শোনা যাচ্ছিল, সেটাও কিন্তু ফাঁকা আছে, কাউকে দেওয়া হয় নাই। আসম আব্দুর রব জিএসডি সভাপতি যিনি আছেন, উনি লক্ষ্মীপুর 4 আসন থেকে নির্বাচন করতে চান, ওই আসনটাও কিন্তু ফাঁকা রাখা হয়েছে। একই রকমভাবে এলডিপির কর্নেল অলি আহমেদ, যিনি চট্টগ্রাম 14 আসন, তার জন্য ফাঁকা রাখা হয়েছে। এবং এই দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, তার জন্য কুমিল্লা 7 আসনটা ফাঁকা রাখা হয়েছে। আপনারা জানেন এর মধ্যে নাম উঠেছিল এর আগেও যে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, তার জন্য ঢাকা 17 আসনটা ফাঁকা রাখা হয়েছে, এবং এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের জন্য ঢাকা 13 আসন খালি রাখা হয়েছে। এখন এরাও কিন্তু এই আসনগুলিতে নির্বাচন করবেন, কিন্তু এখানে একটা বিষয় কিন্তু বলা হতো যে এরা কি নিজেদের প্রতীকে নির্বাচন করবেন নাকি বিএনপির প্রতীকে, ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। ওই যে ধানের শীষ নিয়ে নির্বাচন করেন তাহলে আমি মনে করি এই ফাঁকা রাখাটা কার্যকর হবে। আর যদি ধানের শীষ নিয়ে নির্বাচন না করেন, নিজেদের মার্কা নিয়ে নির্বাচন করে তারা কতটুকু সফল হতে পারবেন, এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়ে গেছে। তো এই হলো মোটামুটি প্রার্থীদের একটা তালিকা। কিন্তু এ থেকে আমরা আসলে সব মিলিয়ে কী পেলাম, এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন। বিএনপির এই তালিকা কি খুব ভালো কিছু হয়েছে?
আমি নিজে যেটা মনে করি, আমি দেখেছি যে অনেক আসনে কিন্তু আজকে থেকে ধরুন 2007 সালে 1 সালে 2001 সালে যারা নাকি এমপি ছিলেন, 2001-এ, যেমন আজকে থেকে প্রায় 24 বছর আগে, এদের এরকম অনেক প্রার্থীকে আমি দেখছি যারা নাকি আগেও ছিলেন, এখনও আছেন। তো 24 বছর আগে যিনি এমপি ছিলেন তার বয়স এখন কত হয়েছে? তখনই অনেকে প্রবীণ ছিলেন, তারা এখনও আছেন। তো এটা কেন দেওয়া হচ্ছে আমি জানি না। আমি মনে করি আরও ইয়াং জেনারেশনকে আনা উচিত ছিল। যারা দীর্ঘদিন দলের মধ্যে ভূমিকা রেখেছেন তারা থাকবেন দলে, সমস্যা নাই। কিন্তু একদম বয়োবৃদ্ধ, মনে করেন বছরের মধ্যে 6 মাস অসুস্থই থাকেন, হাসপাতালে ঘুরেন, এটা নিয়ে আমার একটু আপত্তি আছে। আর আমার ব্যক্তিগতভাবে একটা চয়েস আছে। আমার ব্যক্তিগতভাবে যেটা বক্তব্য, আমরা একটা প্রবণতা দেখি। সেই প্রবণতাটা হলো, যারা এমপি হন তারা আসলে কেউ এলাকায় থাকেন না, তারা সবাই ঢাকায় থাকেন। তার কাছে কোনো কাজের জন্য হলেও ওনারা ঢাকায় থাকতেই পারেন, যখন সংসদ চলে ঢাকায় থাকবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওনাদের ঢাকায় ওনাদের স্থায়ী ঠিকানা, ওনারা ঢাকায় থাকেন, এলাকায় যান, ওই এলাকায় জন্মগ্রহণ করছেন, অতএব সে ওই এলাকার প্রতিনিধি। তো এই যে প্রবণতাটা, আমি মনে করি এই প্রবণতাটা দূর করতে পারলে ভালো হতো। মানুষ এলাকার এমপি এলাকায় থাকুক এটা চায়, সেরকম লোকজনকে আমি মনে হয় নমিনেশন দেওয়া উচিত। বিএনপির তো ওরকম লোক আছে, অনেক লোক আছে যারা নাকি এলাকায় স্থায়ী বাসিন্দা, ওখানেই থাকেন। যদি ঢাকা কেন্দ্রিক সবাই থাকে, মনে করেন এলাকার একটা সাধারণ মানুষ, তার যদি কোনো কাজের জন্য এমপি সাহেবকে দেখা করার জন্য যদি ঢাকায় আসতে হয়, এটা আমি মনে করি খুবই বেদনাদায়ক ব্যাপার। আমার মনে হয় না বিশ্বের অন্যান্য দেশগুলিতে এরকম প্রবণতা আছে। ব্যবসায়ীদেরকে আমার কেন যেন মনে হচ্ছে এবারও ব্যবসায়ীরা অনেক প্রাধান্য পেয়েছেন। হয়তো হিসাবটা 2-1 দিনের মধ্যে আমরা পাবো যে আসলে কোন ধরনের লোককে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই যদি হয় যে ঢাকা কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক, তাহলে সেটা কিন্তু আগের মতোই, আগের যে ধারাটা ছিল সেই গড্ডালিকা প্রবাহে কিন্তু বিএনপিতে তাহলে গা ভাসাবে। আমি নিজে মনে করি এটা হওয়া উচিত নয়। আমি মনে করি মানুষের ভোটিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। মানুষকে আর ওই হুজুগি দিয়া এখন আর মানুষের ভোট পাওয়া যাবে না। মানুষের ভোট পেতে হলে মানুষের মন জয় করতে হবে, মানুষের কাছাকাছি থাকতে হবে। এটাই আমি মনে করি হওয়া উচিত। এই যে বিষয়গুলো বিএনপি হয়তো খেয়াল করবেন অথবা করবেন না, করলে এক ফল হবে, না করলে আরেক ফল হবে। কী হবে ওনারাই ঠিক করবেন। আমরা কেবল দেখে যাব এবং ভোটের দিন যে ভোট দেব। প্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে চাই যে আমি যাকে ভোট দেব সে যেন আমার এলাকায় থাকে। মাঝে মাঝে ঢাকায় যাবে সংসদ চলাকালীন, কিন্তু তার যদি ঢাকায় স্থায়ী ঠিকানা হয় তার প্রতি আমার আস্থা থাকবে না। আপনাদের ব্যাপার আপনারা বুঝবেন, বিএনপির ব্যাপার বিএনপিও বুঝবে। দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টি হলো যে বিএনপির এই মুহূর্তের শীর্ষ নেতা এবং সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী নেতা, তিনি হঠাৎ করে লন্ডন যাত্রা করেছেন। এরকম একটি খবর গণমাধ্যমে এসছে। আমি একেবারে শতভাগ নিশ্চিত হতে পারছি না, কিন্তু যেহেতু দায়িত্বশীল পত্রিকাগুলো রিপোর্ট করেছে, ধরে নেওয়া যেতে পারে যে তিনি লন্ডনে যাচ্ছেন। কেন যাচ্ছেন? জনাব তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করার জন্য। তো এখন এই আলোচনা কেন? প্রতিনিয়ত তাদের মধ্যে টেলিফোনে কথাবার্তা হচ্ছে, স্কাইপেতে কথাবার্তা হচ্ছে। জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন রকম সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন এবং এই দলটি, জনাব তারেক রহমান সাহেব যতদিন লন্ডনে আছেন ততদিন তো তিনি স্কাইপের মাধ্যমে পরিচালনা করছেন। তো লন্ডনে গিয়ে যে বৈঠকগুলো সরাসরি হয়েছে মির্জা ফখরুল সাহেবের সাথে বা অন্য কোনো বিএনপি নেতাদের সঙ্গে, ওর ফলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসছে। তারেক রহমানের কোনো অভিনব সিদ্ধান্তে বাংলাদেশের যে রাজনীতিতে কোনো প্রভাব প্রতিপত্তি স্থাপিত হয়েছে, কিংবা যেটাকে বলা হয় র্যাডিক্যাল চেঞ্জ, এরকম হয়েছে তার কোনো নজির নেই। বরং যে সকল নেতা লন্ডনে গিয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে ঘনিষ্ঠভাবে বৈঠক করেছেন, মেলামেশা করেছেন, এই সকল নেতা বাংলাদেশে এসে পরবর্তীকালে অনেকেই তাদের রাজনৈতিক কর্তৃত্ব হারিয়েছেন এবং তারা যে কাজগুলো করার চেষ্টা করেছেন সেই কাজগুলো তাদের রাজনীতির ক্যারিয়ারে একটা বিরাট বুমেরাং হয়ে দেখা দিয়েছে। এটি হলো একটা বিষয়। তো কাজী জনাব সালাউদ্দিন সাহেব এখন যে লন্ডনে গেলেন, সেটা যদি ইতিবাচক দিক আমরা ধরি, সেই ইতিবাচক দিক হলো সামনে তাকে কি করে মহাসচিব বানানো হবে বা কবে বানানো হবে এই বিষয়গুলোর আলোচনা হতে পারে। অথবা এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে যে সকল জটিলতা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আসলে কী ধরনের আলোচনা হতে পারে, যেটা আসলে স্কাইপিতে সম্ভব হয় না, যেটা মুখোমুখি আলোচনা করলে হয়তো একটা সিদ্ধান্ত বের হয়ে আসে। এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হতে পারে। আর থার্ডলি হলো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন নভেম্বর মাসের মধ্যে, এরকম একটি ঘোষণা বিএনপির সব মহল থেকে দেওয়া হয়েছে এবং তিনি নিজেও
সেই তার নেতাকর্মীদেরকে আশ্বস্ত করছে যে আমি খুব শীঘ্রই ফিরছি। তো সেক্ষেত্রে বিএনপি ইতিমধ্যে জানেন যে 238টি সিটে তাদের প্রার্থী, একক প্রার্থী তারা ঘোষণা করেছে। নির্বাচনের জন্য একেবারে আটঘাট বেঁধে তারা মাঠে নেমেছে এবং এই যে 238 জন প্রার্থীকে যাদের নাম ঘোষণা করে দেওয়া হলো, তারা স্ব নির্বাচনী এলাকাতে গিয়ে এখন মিছিল করবেন, মিটিং করবেন, নির্বাচনের আমেজ গড়ে তোলার চেষ্টা করবেন। এটা আগামী এক সপ্তাহে বাংলাদেশের যে রাজনীতির টোটাল কোর্স অফ অ্যাকশন এটাকে পরিপূর্ণভাবে চেঞ্জ করে দেবে। কীভাবে দেবে সেটা আমি একটা ভিন্ন ভিডিওতে বলবো। শুধু এটাই বলি যে এখন আমরা এই মুহূর্তে রাজনীতির যে পরিণাম চিন্তা করছি, বিএনপির এই প্রার্থী ঘোষণার ফলে পুরো পরিণামটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে। সেই উল্টানোটা বিএনপির জন্য ভালো হবে বা মন্দ হবে, কি হবে না হবে, এই বিষয়গুলো নিয়ে হয়তো জনাব তারেক রহমান সাহেব এবং সালাউদ্দিন সাহেব তারা ফেস টু ফেস আলোচনা করতে চাচ্ছেন। 2 নম্বর হলো যে জামাত যেভাবে জিদ ধরেছে যে নভেম্বর মাসেই গণভোট হতে হবে, আর বিএনপি এই গণভোটের বিষয়টি প্রথমেতে এড়াতে চেয়েছে, আর সর্বশেষে তারা এই গণভোটের বিষয়টি মূলত জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে এই গণভোট আয়োজনের যে পরামর্শ দিয়েছে এর বাইরে বিএনপি যেতে চাচ্ছে না। এবং বিএনপি যদি এখন নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে অথবা জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে গণভোট মেনে নেয়, মেনে নিতে বাধ্য হয়, তাহলে বিএনপি রাজনীতির একেবারে সর্বনাশ ঘটে যাবে। মানে পাশ করা তো দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের যে ফেল করতে কষ্ট হয়েছে, ঠিক জাতীয় নির্বাচনে একই অবস্থা হবে। এই যে 238 জন প্রার্থীকে ঘোষণা করতে দেওয়া হয়েছে, এটা যে কি হবে এটা আমরা এখন কল্পনাই করতে পারছি না। কাজেই বিএনপি এই জিনিসটা বোঝার কারণে তারা সেই গণভোটের ঝুঁকিতে যেতে চাচ্ছে না। 2 নম্বর হলো যদি গণভোট না হয়, বিএনপি, জামাত এবং অন্যান্য শক্তিগুলো মুখোমুখি দাঁড়ায় এবং এখানে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যদি শতরঞ্চির চাল চালে, তাহলে সেক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং আইনশৃঙ্খলা অবস্থা যদি খারাপ হয়ে যায়, তাহলে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, নানা রকম যে শক্তির কথা আমরা শুনছি, যে 111, 211, -2, -3 যে সকল তথ্য আমাদেরকে আতঙ্ক ছড়াচ্ছে, সেইগুলো আরও প্রকট আকার ধারণ করবে। অন্যদিকে জনাব তারেক রহমান সাহেব আসবেন, তার জন্য বাসা ভাড়া করা থেকে শুরু করে বাসা ঠিক করা, এরপর যাকে বলা হয় তার ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ি, তার আম্মার জন্য বুলেট প্রুফ গাড়ি, এবং যেভাবে যাকে বলা হয় তাদের নেতাকর্মীদের জন্য আরও 2টো বুলেট প্রুফ গাড়ি, 4টি বুলেট প্রুফ গাড়ি আমদানির যে অনুমোদন তারা সরকার থেকে নিয়েছে, এটা মূলত বিএনপির জন্য বুমেরাং হতে যাচ্ছে। এই গাড়িগুলো আমদানি করা হচ্ছে বা কবে আসবে আমি এটা জানি না, কিন্তু এই গাড়ির যে অনুমতি চাওয়া, ইট মিনস বিএনপি আসলে এই জনারণ্যকে ভয় পাচ্ছে। তাদের উপর বুলেট চালানো হতে পারে, তাদের উপর বোমা চার্জ করা হতে পারে, এবং তাদের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ, তাদের জীবনের উপর ঝুঁকি রয়েছে। এই ভয় দিয়ে যুদ্ধ করা যায়, এই ভয় দিয়ে গেরিলা যুদ্ধ চালানো যায়, কিংবা নিষিদ্ধ রাজনীতি করা যায়, কিন্তু পাবলিক পলিটিক্স, জনগণের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে কোনো ভয় এবং আতঙ্ক থাকলে আর তারা রাজনীতি করতে পারে না। এখন ধরেন রাষ্ট্রে যখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, তখন তো রাষ্ট্রই তাকে বুলেট প্রুফ গাড়ি দেবে, জেড ক্যাটাগরির সিকিউরিটি দেবে, কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশে বিরোধী দলে থেকে সরকারি অনুমোদন নিয়ে বুলেট প্রুফ গাড়িতে করে জনগণের মধ্যে গিয়ে সেখান থেকে নেমে তারপরে নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, এটার একটা সিঙ্গেল উদাহরণ এই বাংলাদেশে নেই। বরং যারা জানতেন যে এইরকম ঘটনা ঘটতে পারে, যেমন বেনজির ভুট্টো, তিনি জানতেন যে তার উপর আক্রমণ হতে পারে, এমনকি পাকিস্তান সরকার তাকে সতর্ক করেছিল, পাকিস্তান সেনাবাহিনী তাকে সতর্ক করেছিল, কিন্তু সেটা ঝুঁকি নিয়েই তিনি কিন্তু জনগণের মধ্যে গিয়েছেন এবং সেভাবে তিনি মারা গিয়েছেন। কিন্তু তার এই মারা যাওয়ার কারণেই কিন্তু তার পরিবার রাজনীতিতে টিকে আছে, অন্যথায় বিলাওয়াল ভুট্টো, আসিফ আলী জারদারি, এদের নাম মানে পাকিস্তানের রাজনীতিতে থাকতো না। তো এইভাবে আসলে জনগণের মধ্যে ব্যারিকেড তৈরি করে, দেয়াল তৈরি করে
নিরাপদ দূরত্ব থেকে আসলে জনগণের রাজনীতি হয় না। স্কাইপের যে রাজনীতির যে সফলতা বা ইন্টারনেটে তিনি যেভাবে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছেন, এটা জনগণের মন এবং মননে তার ব্যাপারে কতটা প্রভাব তৈরি হয়েছে, তার ব্যাপারে কতটা ইতিবাচক বিষয় তৈরি হয়েছে, এটা তিনি বুঝতে পারবেন যখন জনগণের সঙ্গে তার সরাসরি কর্মদন, সরাসরি যোগাযোগ এবং অবাধে জনগণ তার কাছে যেতে পারবেন, তিনি জনগণের কাছে অবাধে যেতে পারবেন। কিন্তু তিনি যদি বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকেন, তারপর সেখান থেকে হাত নাড়ান এবং কোনো মতে মাথাটা উঁচু করেন, আবার একটু 1 মিনিটের মধ্যে সেখানে মাথা নুইয়ে ফেলেন, এরকম 2-3টি ঘটনা ঘটার পরেই জনগণ তার থেকে মুখ ফিরিয়ে নেবে। এটাই বাংলাদেশের বাস্তবতা। তো এই যে বুলেট প্রুফ গাড়ির কেনা, ধারণা, চিন্তা, চেতনা, এটি বিএনপির যে গণমুখী রাজনীতি, সেই গণমুখী রাজনীতিকে অনেক ধাপ পিছিয়ে দিল। আর বিএনপির নেতাকর্মীদের যে সাহস শক্তি, এমনকি জনাব তারেক রহমান সাহেবের যে ব্যক্তিগত সাহস শক্তি, এই সাহস শক্তিটাকে একেবারে বলতে গেলে শূন্যতে নামিয়ে আনা হলো এই বুলেট প্রুফ গাড়ির মধ্যে। রাষ্ট্রের একটা কতগুলো কৌশল রয়েছে, প্রতিপক্ষের কৌশল রয়েছে। আপনি যত ভয় দেখাতে পারবেন, ততই আপনি রাজনীতিতে, ব্যবসা বাণিজ্যে সব ক্ষেত্রে সুবিধা লাভ করতে পারবেন। এমনকি আপনি যদি কোনো ফ্যাক্টরি বা কোনো শিল্প কলকারখানার মালিক হন, আপনি যদি আপনার স্টাফদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলতে পারেন, তাহলে কিছুদিনের জন্য আপনি একেবারে জাস্ট লাইক এ কিং সেভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারেন। কিন্তু দীর্ঘমেয়াদে এটা সম্ভব হয় না। আর এখানে যারা এই কাজগুলো করে, মানে এই আতঙ্ক তৈরি করে, আলটিমেটলি তারাই সেই ফাঁদে মানে ফাঁদের মধ্যে পড়ে যায়। এখন এখানে বিএনপি যদি নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করার জন্য, উত্তম মনে করার জন্য এই কাজ করে থাকেন, তাহলে এটার দায় বিএনপিকে নিতে হবে। আবার অন্যদিকে যদি সেটা আওয়ামী লীগের কারণে হোক, জামাতের কারণে হোক, বিএনপি ভয় পেয়ে এই গাড়িগুলো কিনে থাকে, সেটাও বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়বে, মারাত্মক বুমেরাং হয়ে পড়বে। এবং বিএনপির এই প্রস্তুতি দেখে বিএনপি যারা প্রতিপক্ষ তারা হাসবে, ঠাট্টা করবে, টিটকারি করবে। দ্বিতীয়ত, এই যে তারেক রহমান সাহেব যে বারবার আসতে চাচ্ছেন, তিনি যদি এখন না আসে নভেম্বর মাসে, তাহলে এটা তার জন্য হিতে বিপরীত হবে। আবার যদি নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হয়, কোনো কারণে একটি মাসও যদি পিছিয়ে যায়, 2টি মাসও যদি পিছিয়ে যায়, বিএনপি নেতাকর্মীদেরকে ধরে রাখা যাবে না। এবং এই যে 238 জন প্রার্থীর নাম ঘোষণা করা হলো, তারা প্রত্যেকটা মানুষই এই যাকে বলা হয় ঠাট্টা মশকরা বা ট্রলের শিকার হবেন এবং তারা অনেকে দেউলিয়া হয়ে যাবেন। নির্বাচনের বাকি এখনও নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস। এই 4 মাসে যারা প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তাদেরকে প্রতি সপ্তাহে নির্বাচন এলাকায় যেতে হবে এবং বড় বড় মিছিল করতে হবে, মিটিং করতে হবে এবং এই নির্বাচনী কার্যক্রম 4 মাস যদি চালাতে হয়, তাহলে এক একজনের কোটি কোটি নয়, কারো ক্ষেত্রে শত কোটি টাকা খরচ হয়ে যাবে। সব প্রার্থী তো ধনী নয়, তারা এই টাকা আদায় করবে কোত্থেকে? চাঁদাবাজি করে, তারপর শেষে বিভিন্ন লোকের কাছ থেকে নিয়ে। এই যে 238 জন প্রার্থী, এই মুহূর্তে তারা রীতিমতো দেউলিয়া হয়ে যাবে এবং এই কাজ তাদেরকে যে প্রভোগ করে করা হয়েছে। জামাত ইতিমধ্যে 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু তারা যেইভাবে কাজ করছে, ট্রেডিশনালি বিএনপি তো সেইভাবে কাজ করতে পারবে না। বিএনপি কাজ করছে আওয়ামী লীগের মধ্যে। তারা যখন এই প্রার্থী যাবে, এই প্রথম দিনে যখন যাবে, অ্যাটলিস্ট সব প্রার্থীর জন্যই 100, 200, 300 করে গেট তৈরি হবে, মিছিল হবে, হুন্ডা আসবে, খাওয়া হবে, ভোজ হবে, এক একটা প্রোগ্রাম হবে নেতার, সে এক একটা প্রোগ্রামে মিনিমাম 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা খরচ হয়ে যাবে। এই টাকা কোত্থেকে আসবে? এই ভঙ্গুর অর্থনীতিতে। ফলে ডিসেম্বর পর্যন্ত, এই নভেম্বর এবং ডিসেম্বর, এই 2টা মাস পর্যন্ত, নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত এই টেমটা যদি বিএনপি ধরে না রাখতে পারে, এই প্রার্থী ঘোষণাটা বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে। প্রার্থী যদি এলাকাতে যায়, লোকজন যদি না আসে, লোকজন বলবে আর ভোট পাচ্ছে না। আর জামাতের ভোট বা এনসিপির ধরলাম না, জামাত এবং আমি দক্ষিণাঞ্চলের কথা বলতে পারি, যেমন আমার এলাকাতে জামাতের যে ভোট আছে গলাচিপা 10 মিনাতে, তার সঙ্গে চরমোনাইয়ের ভোট আছে। আপনি যে কোনো একটা যাকে বলা হয় মানুষকে দাঁড় করিয়ে দেন, চোখ বুঝে জামাত এবং চরমোনাইয়ের যারা লোকজন আছে একেবারে গুনে গুনে সেই ভোটগুলো দিয়ে আসবে, একটাও কম বেশি হবে না। কিন্তু বিএনপির ভোট তো সেটা না। বিএনপির যদি ভোট কাউন্ট হয় 20,000, 40,000 লোকের মহড়া তাকে দেখাতে হবে। এটাই তাদের রাজনীতির ট্র্যাডিশন। তো এই যে যা কিছু
হচ্ছে বা হলো, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির এই যে প্রার্থী ঘোষণা, এই প্রার্থী ঘোষণাটা যদি 2024 সনের এই নভেম্বর মাসে করা হতো, 2024 সনের নভেম্বর মাসে করা হতো, সরকার সেই 2025 সনের ডিসেম্বরে অথবা 2025 সনের 2024 সনের ডিসেম্বরে অথবা 2025 সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে বাধ্য হতো। 2 নম্বর হলো যে এই প্রার্থীরা এখন তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি, তারপরে অনিয়ম, দুর্নীতি এগুলোর অভিযোগ আসছে এবং অনেকে তাদের এলাকাতে তাদের যথেষ্ট জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। কোনো কারণে যদি নির্বাচন না হয় এবং কোনো কারণে যদি পরিবর্তিত পরিস্থিতিতে কোনো সরকার এসে চাঁদাবাজ ধরার কথা চিন্তা করে, আইন শৃঙ্খলা রক্ষার কথা চিন্তা করে, কোন দমন পীড়নের কথা চিন্তা করে, এই 238 জন যারা প্রার্থী আছে তাদের জীবন তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। রাজনীতির একটা মূল ব্যাপার হলো যে সেই ইন্ডিয়া উইন্স ফ্রিডমে একটা বিখ্যাত কথা লিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলছেন যে জাতীয় জীবনে কখনো কখনো এমন ঘটনা আসে যখন প্রতিপক্ষের কথা মতো বা জনগণের কথা মতো নেতাকে চলতে হয় এবং সেক্ষেত্রে নেতারও পতন হয়, জনগণের পতন হয়। আর যখন নেতা এমন একটা অবস্থায় থাকে, নেতা যেভাবে বলবে ওভাবেই সবাই সিদ্ধান্ত নেবে এবং সেটাই জনগণের জন্য কল্যাণ করা হয়, নেতার জন্য কল্যাণ করা হয়। পড়ে দেখেন মাওলানা আবুল কালাম আজাদের। এখন বিএনপি আসলে নিজের থেকে কোনো কিছু করছে না গত 14 মাসে। তারা জনগণের ভয়ে কিছু কাজ করছে, জামাতের ভয়ে কিছু কাজ করছে, সমালোচনার জন্য কিছু কাজ করছে, এনসিপির ভয়ে কিছু কাজ করছে, আওয়ামী লীগের ভয়ে কিছু কাজ করছে, মানে সবসময় কমপ্লাই করার চেষ্টা করছে। এত মানুষকে খুশি করে, রাজি করে আসলে কখনো রাজনীতি হয় না। তো এই যে এখন রাজনীতি যে জটিল অবস্থায়, যেখানে বাংলাদেশে এই মুহূর্তে হাজারোটা সমস্যা তৈরি হয়ে আছে, সেই সমস্যার মধ্যে এখন বিএনপির প্রার্থী ঘোষণার কোনো দরকার ছিল না। সালাউদ্দিন সাহেবের লন্ডনে যাওয়া কোনো দরকার ছিল না। আর এই মুহূর্তে যে বাস্তব অবস্থা, তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন, এই মুহূর্তে সেটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না। সেটা বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ হেলিকপ্টার, যা কিছু হোক না কেন। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে এই যে বিএনপি যে কমপ্লাই করছে সব কিছুর সঙ্গে, প্রতিপক্ষের সঙ্গে, জনগণের সঙ্গে, এটি বিএনপির জন্য কতটা বুমেরাং হয় তা দেখার জন্য জাস্ট ওয়েট ফর 7 days। আশা করি ভালো আছেন। বাংলাদেশের অস্থির রাজনীতির নতুন ডাইমেনশন, অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একটি বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যাবার পরে দেশে ফিরে এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ইউনূসের ভিতরে জেনারেল জিয়াকে দেখতেছেন। এটা নিয়ে তীব্র সমালোচনা, আলোচনা নানা রকম হয়েছে। তবে অনেকেই বলেছে ক্ষমতায় যাবার জন্য, ইউনূসকে খুশি করার জন্য সর্বোচ্চ পর্যায়ের তৈলমর্দনের মতো এমন প্রশংসা তিনি করেছেন। কারো কারো মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বিবেক থেকে করেননি, হয়তো নির্দেশিত হয়ে তিনি করেছেন। এরপরে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পরে তিনি আরো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, সারা দেশের মানুষ আনন্দিত, সারা দেশের মানুষ খুশি এবং উচ্ছ্বসিত। এমনভাবে কথাবার্তা বলছিলেন। কিন্তু বিএনপির 2 জন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং আরো 2-1 জনে যে ভাষায় কথা বলতেন, তাদের মুখে মনে হচ্ছিল কস্টেপ আটকে দিয়েছে, আর কথা বলতে দেয়নি তাদেরকে। ইউনূসের কয়েক উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে, ইউনূস বাড়াবাড়ি করলে এই হবে ওই হবে, অনেক কথা বলেছিলেন। পরে তাদের মুখে এমনভাবে কষ্টে পেটে দেওয়া হয়েছে যে তারা আর কোনো কথা বলতে পারছেন না। এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশুদিন জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে যে কথা বলেছেন, প্রথম আলো যেভাবে নিউজ করেছে যে
অসাংবিধানিক, অগণতান্ত্রিক অপশক্তির কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে এমন শঙ্কা তিনি বোধ করছেন। প্রিয় দর্শক শ্রোতা, কেমন দেখছেন বিষয়টিকে? কিছুদিন যাবৎ ইউনূসের পার্টি সারা দেশের হাট ঘাট, গরুর বাজার, বাস স্ট্যান্ড দখলদার হিসাবে প্রচণ্ডভাবে বিএনপির সমালোচনা করতেন। ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করার পরে প্রস্তর যুগের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল। জামাত এবং এনসিপি তীব্রভাবে এই সমালোচনাগুলি পৌঁছে দিয়েছিলেন এবং লুটপাট, দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, মবের ক্ষেত্রে সবার শীর্ষে বিএনপি, এটা তো সবাই জানে। তারপর প্রচারণাটায় কয়েক ধাপ এগিয়ে গেছিল। চাঁদা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে, এরকম অনেক শব্দ। এবং বিএনপির নেতাদের সম্পর্কে স্লোগান দিতে গিয়ে অশ্লীল, অশ্রাব্য শব্দ নামের পূর্বে ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে। তারপরেও ডক্টর ইউনূস এবং অন্যদেরকে খুশি করার জন্য যত প্রকার কথা বলা যায় সবই বলেছিলেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখন অসাংবিধানিক, অরাজনৈতিক অপশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের শঙ্কায় আতঙ্কিত জনাব তারেক রহমান তিনি নিজেইটাই ব্যক্ত করেছেন। বিএনপি ঘরানারই বলা যেতে পারে একজন সাংবাদিক মাহবুব কামাল, দর্শক বুঝেছেন, ডক্টর এহসানুল হক মিলন বিএনপির গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিএনপির উল্লেখযোগ্য এক নেতার বাড়ির থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর বিদেশে যাওয়ার পথে তাকে মেসেজ দেওয়া হয়েছে, নো। অপারেশন ক্লিন হার্টের নামে আরো একটি ক্লিন হার্ট শুরু হয়ে যাবে খুব শিগগিরই। সেটাকে প্রকাশ্যে বলা হবে না, টার্গেট বিএনপি। বিএনপি যাদেরকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন, যাদেরকে ফুলে ফলে সুশোভিত করেছিলেন, বুঝতে পেরেছেন? একটা প্রবাদ বাক্য আছে না, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। জামাত ইসলামী এখন বিএনপিকে কতটা করুণা করবে সেটা নিয়ে তারা ভাবছে। গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে অগণতান্ত্রিক অপশক্তিকে নিয়ে উচ্ছ্বসিত হলে পরিণতি কি হয়ে দাঁড়ায় বিএনপির শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী কর্মীরা দেখতে পাচ্ছেন, আরো দেখতে পাবেন। 5 অগস্টে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের ন্যায় সেই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্তের ইতিহাসে যে মব, নৈরাজ্য, সন্ত্রাস, নারকতা, লুটপাট, চাঁদাবাজি যা কিছু হয়েছে তার শীর্ষে বিএনপি ছিল। ইমেজ বেড়েছে নাকি কমেছে? খুব শিগগিরই ক্ষমতায় চলে যাচ্ছেন এমন কথা পল্টন মাঠে বক্তৃতা দিয়ে বলছিলেন না? তারেক রহমান খুব শিগগিরই ফিরে আসছেন। এখন ফিরে আসার খবর আছে কিছু? অনিশ্চিত যাত্রা বিএনপির। বিএনপি অধপতিত পরিস্থিতিতে, এটা নিয়ে আমি 2টি ভিডিও কন্টেন্টসে কথা বলেছিলাম। আমার পরিচিত বিএনপির অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। গতকাল কারুর সঙ্গে কথা হলো, তারা বললেন যে আপনার অ্যানালাইসিসটা অনেকটাই সঠিক ছিল, আমাদের নেতারা তো বুঝতে চায় না। বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা আমাকে ফোন করে বলেছেন, আমরা তো সিদ্ধান্ত মেকার না, ডিসিশন মেকার একজনই, কাজে আমাদের এ বিষয়ে কোনো শীত গ্রীষ্ম নেই। তিনি যেভাবে যা বলেন, যেভাবে যা চান সেটাই হয়। প্রিয় দর্শক শ্রোতা, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির সৃষ্টি হওয়ার পরেও চাইনিজপন্থী বাম রাজনীতিক, জাসদের কিছু লোক, আওয়ামী লীগের কেউ কেউ দলছুট, মুসলিম লীগার, স্বাধীনতা বিরোধী সকলকে নিয়ে জিয়াউর রহমান একটা মধ্যপন্থা রাজনীতি ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা হিসেবে দল তৈরি করেন। 1979 সালের 6 এপ্রিল পর্যন্ত মার্শাল্লা জারি করে তিনি ক্ষমতায় টিকে থাকেন। রাজনীতির ভিতর থেকে রাজনৈতিক দল এবং সাংগঠনিক কর্মকাণ্ড না হলে তার পরিণতি যে কোন দিকে যায় দেখছেন। অপরিপক্ক,
নাকি ব্যর্থতা বিএনপির রাজনীতির আজকে তাদের ক্ষমতার কাছাকাছি যাওয়ার স্বপ্ন থেকে, ক্ষমতার থেকে যোজন যোজন দূরে নিয়ে গেল? পরিণতি এর চেয়েও কি খারাপ হবে? সেটা এখন দেখার অপেক্ষায় আমরা। বিএনপি অন্ধকারের গলিতে আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি যে সারা বিশ্ব থেকে বিভিন্ন যে প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদের মধ্যে একদম বেছে বেছে টাউট পাটপাতদের বাংলাদেশে নিয়ে এসেছিলেন গত 15 মাসে এই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান ডক্টর ইউনূস। এদের মানে কার কথা ছেড়ে কার কথা বলি, কিন্তু আজকে যার কথা বলবো খুবই ইন্টারেস্টিং। তিনি হলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ইনি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কিন্তু তার চেয়েও তার বেশি পরিচয় বাংলাদেশে একজন বুদ্ধিজীবী হিসেবে, একজন কলাম লেখক হিসেবে, একজন আলোচক হিসেবে। এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়েছিলেন। তিনি কখনোই আইনজীবী ছিলেন না কিংবা সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন না। কিন্তু আমরা মানে অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশে যে সংবিধান সংস্কার কমিটি করা হলো, তার চেয়ারপারসন করা হলো এই ডক্টর আলী রিয়াজকে। তার আগে ডক্টর শাহদিন মালিককে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পাশ কাটিয়ে গিয়েছেন। শাহদিন মালিক তিনি সংবিধান নিয়ে কাজ করেছেন, তিনি বিশেষজ্ঞ, তিনি একজন প্রবীণ আইনজীবী, কিন্তু তিনি একটা দুনফুন দিয়ে আর এই দায়িত্ব নেননি। এই দায়িত্ব গিয়ে পড়েছে যে সংবিধানের শ বোঝে না। তো সংবিধান কাটা ছাটার যেসব প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে না বলি, এর পাশাপাশি আমরা একটা ঐকমত্য কমিশন দেখেছিলাম, জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে বিএনপি, জামাত, এনসিপি, সাকি এরকম আরো কিছু ছোটখাটো পার্টি নিয়ে দেখলাম যে একটা মানে দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বহীন এই কমিশনটাকে নাম দিলেন জাতীয় ঐকমত্য কমিশন। ঠিক আছে, সেটা চেয়ারপারসন বাই ডিফল্ট ডক্টর ইউনূস, ভাইস চেয়ারপারসন বা হোয়াট এভার সহসভাপতি যাই বলি না কেন, সেটা ছিল এই ডক্টর রিয়াজ। তিনি প্রায় 8 মাস ধরে এই বিভিন্ন পার্টির সাথে মিটিং করেছেন এবং আমি খুব অবাক হয়ে গেছি যে আলী রিয়াজের মতো একটা টাউট বাটপারের ডাকে বিএনপির মতো একটা দল এবং বিএনপির সিনিয়র নেতারা এবং আরো বেশ কিছু সিনিয়র নেতারা, মানে এই যে কমিউনিস্ট পার্টি টাটি যখনই দেখেছে একেবারে তু 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 অমনি তারা ছুটে চলে গেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এই আলী রিয়াজ সম্পর্কে আবার অনেক কিছু শোনা যায়। 2018 সালের 19শে ডিসেম্বর একটা পত্রিকায় তার বিরুদ্ধে এই সেক্সুয়াল অ্যাবিউজের অভিযোগ এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী। রাজশাহীতে তার কাছে গিয়ে এই আলী রিয়াজ ঝাঁপিয়ে পড়েছিল। এটা ডিটেলস আছে, আমি আর ডিটেলসে যাব না। এরপরে তিনি নাকি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন, সেখানেও বিবিসিতে কর্মরত একজন জনপ্রিয় তরুণী এবং তিনি সংস্কৃতি কর্মীও, তার সাথেও তিনি পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং সেই তরুণীকে তিনি অনেক আশা ভরসা দেন বিয়ে করবেন, কিন্তু আলটিমেটলি সেটা তিনি করেননি। তিনি ইউএস এর ভিসা পেয়ে নাকি ইউএসএ তে চলে গিয়েছিলেন। পরবর্তীতে শোনা যায় যে সেই তরুণী মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন এবং তিনি পরবর্তীতে মারা যান। তো আমেরিকায় গিয়ে তিনি যেটা করেছেন যে তিনি আমেরিকান ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং 2010 সাল থেকে বাংলাদেশে নিয়মিত তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে কলাম লিখতেন এবং তার সব কলামের একটাই টার্গেট ছিল যে শেখ হাসিনা সরকারের সমালোচনা করা। তিনি চ্যানেল আইয়ের খুব পছন্দের একজন বুদ্ধিজীবী ছিলেন। চ্যানেল আই তাকে খুব প্রমোট করত। আর একজন খুব প্রমোট করত তাকে, তিনি হলো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, যার একটা এনজিও রয়েছে, সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড স্টাডিজ এরকম কিছু একটা। এই সংস্থার নামে সোনার গায়ে এবং বিভিন্ন 5 স্টার হোটেলে বা খুব এক্সপেন্সিভ ভেন্যুতে সরকার বিরোধী সেমিনার করা হতো এবং এইসব সেমিনারে একটা প্রায় রেগুলার মুখ ছিল এই ডক্টর আলী রিয়াজ, তাকে আমেরিকা থেকে নিয়ে আসতেন। তো এই যে বাংলাদেশের এই যে রেজিম চেঞ্জ হলো আমেরিকান ব্যাক্ট, সেই রেজিম চেঞ্জের অন্যতম ভূমিকা রেখেছিল এই মার্কিন পুতুল, এই টাউট বাটপার এই ডক্টর আলী রিয়াজ। আজকে যখন
তৃতীয় মাত্রা জিল্লুর রহমান খুব বড় বড় কথা বলেন, ডক্টর ইউনূসের সমালোচনা করেন। আবার দেখবেন কিন্তু সব কথার মধ্যে একটা লাইন বলে, শেখ হাসিনা গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে। এটা জিল্লুর সময় পেলেই বলেন। তো এই জিল্লুর রহমান এখন ইউনূসের সাথে সমালোচনা করেন, কিন্তু ইউনূসকে বসানো এই রেজিম চেঞ্জের সব ষড়যন্ত্রের অন অফ দ্য কি প্লেয়ার্স ছিলেন। তো আলী রিয়াজকে প্রমোট করার জন্য যারা যারা দায়ী, জিল্লুর রহমান অন অফ দেম। প্রথম আলো, ডেইলি স্টার তো তাদের চরিত্র জানেনি। হ্যাঁ, তো সেই আলী রিয়াজ অবশেষে জুলাই সনদের নামে একটা মানে এমন একটা জিনিস প্রডিউস করছেন যেটা এখন সেই ঐকমত্য কমিশনের বড় দলগুলোই মানছে না। বিএনপি মানতেছে না, মাহমুদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না, কমিউনিস্ট পার্টি মানতেছে না। এবং তার আগে এই ঐকমত্য কমিশনের এই জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হয়েছে। জুলাই সনদে স্বাক্ষর করেছেন কে কে? স্বাক্ষর করেছেন বিএনপি, স্বাক্ষর করেছেন জামাত, আবার এনসিপি। দেখেন মানে চালাকি করে তারা সই করেনি, কিন্তু এনসিপি, জামাত, ইউনূস এরা তো সব একই সূত্রে গাথা। বিএনপি কে পুরা বলদ বানায় ফেলছে আর কি। যখন সনদটা হাতে পাইছে, বিএনপি দেখে যে এটা যারা বলছে, তারা যা বলছে, যে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট হয়েছে, এইসব কিচ্ছু নাই। খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন, সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে। আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয়, 270 দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। পৃথিবীর কোন দেশে এটা শুনছেন? তো আজকে আলী রিয়াজকে নিয়ে এত কথা বলবার কারণ হলো যে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ফেসবুকে একদম ছয়লাভ হয়ে গেছে যে একটা ছবি আসছে, বিজনেস ক্লাসে বসে আছে, আর একটা এয়ার রুটের ছবি দেওয়া, যে আলী রিয়াজ গতকাল রাত 3টায় কাতার এয়ারলাইন্সে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তো আই ওয়াজ কনভিন্সড। আমার শুধু একটু খটকা লেগেছে যে আমি জানি উনি 5ই নভেম্বর যাবে, কিন্তু উনি 3 তারিখে চলে গেলেন। ঘটনাটা কি? একটু ঢাকায় খোঁজ নিলাম যে তিনি এখনো দেশ ত্যাগ করেননি, এখনো পালিয়ে যাননি। গতকাল যমুনায় তার সম্মানার্থে, তার বিদায় উপলক্ষে একটি বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেখানে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল। সেখানে ডাস্টবিন শফিক সহ অনেকেই বক্তৃতা করেছিলেন, এবং সেই বিদায় অনুষ্ঠানটি একেবারে মানে চোখের জলে ডুবে গিয়েছিল বলা যায়। মানে সেখানে সবাই কেঁদে এক ধরনের চোখের জলে এই আলী রিয়াজকে বিদায় দিয়েছে। মানে তিনি এতদিন ছিলেন, দেশের এত বড় একটা সর্বনাশ করলো, কিন্তু যমুনায় এই যাত্রাপালা কিন্তু কালকে মঞ্চস্থ হয়েছে, এবং সেখানে মানে পুরা অনুষ্ঠানে এমন একটা বিদায়ের সুর বাজছিল যে মনে হচ্ছে যে পুরা ইউনূস সরকারি মনে হয় চলে যাচ্ছে, যেটা আমরা এখন শুনছি, ধারণা করছি। এবং সেখানে এই তুলসী গ্যাবার্ড যে বাহরাইনে 31শে অক্টোবর যে বক্তৃতাটা দিয়েছিলেন, এবং আমেরিকার যে তার এই রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছে, এই প্রসঙ্গটি উঠেছিল। এবং একজন বক্তা তিনি আলী রিয়াজ চলে যাবেন বলে কাঁদছিলেন। সেই ক্রন্দনরত অবস্থায় তিনি জিজ্ঞেস করছিলেন যে তুলসী গ্যাবার্ড এটা যে বললো, এইটার আমাদের উপরে কি ইম্প্যাক্ট হবে। এবং যেটা কালকে আমার সোর্স ওখানে ছিল, এবং তারা বলছে যে অনেকের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে যে কখন চলে যেতে হয়, কখন পালাতে হয়। এবং কেউ কেউ বলেছেন যে আলী রিয়াজ ভাগ্যবান যে যে কোনো একটা পরিবর্তনের আগেই সে পালিয়ে যেতে পারছে। আজকে আলী রিয়াজের সম্মানার্থে আরেকটি ডিনার দিয়েছেন আরেক সংস্কার কমিশনের। তিনি আবার অন্য একটা কমিশনের চেয়ারম্যান, তিনিও মার্কিন নাগরিক, এবং তাকে আপনারা সবাই চেনেন, ডিপ স্টেটের এই ষড়যন্ত্রের সাথে গভীরভাবে জড়িত ছিল। তার বাসায় আজকে এই আলী রিয়াজের ডিনার ইনভাইটেশন আছে। এইটা শেষে তিনি হয়তো আগামীকাল, আমি যেটা জানি যে 5 তারিখে লিভ করবে। যাই হোক, তিনি খুব দ্রুত পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন, এবং তিনি প্রেস উইংকে বলেছেন তার প্রস্থানের ব্যাপারে যেন কোনো নিউজ না করা হয়। মানে এমন ভয় পাইছে। এর আগে তিনি মাসখানেক আগে যে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের সাথে গেছিলেন, তখন নিউজ হয়েছিল, প্রেস উইং নিউজ করেছিল। এটা নিয়েও তিনি প্রেস উইং এর উপরে উষ্ণা প্রকাশ করেছেন। তিনি আসলে পালিয়ে যেতে চান, নীরবে গোপনে পালাতে চান। আমাদের দেশে একটা কথা আছে, কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে, বা কিছু না কিছু রটে, কিছু না কিছু বটে। অর্থাৎ যা কিছু ঘটে আপনি যতই চেষ্টা করেন গোপন রাখার জন্যে, নিয়তির
নির্মম পরিহাসে তা কিছুটা অংশ প্রকাশিত হয়ে যাবে। তো এই যে প্রকাশিত হয়ে যাবে, এটাকে আপনি যতই মিথ্যা বলেন না কেন, এটার পেছনে সত্যতা থাকে। অর্থাৎ আমাদের এই সমাজে গল্প বলেন, গুজব বলেন, প্রোপাগান্ডা বলেন, এই মুহূর্তে যা কিছু ঘটছে, বাস্তবে গিয়ে দেখবেন যে আজ যা কিছু রটনা, আগামীকাল তা বাস্তবে রূপান্তরিত হয়। আওয়ামী লীগ জমানাতে আমরা যে সকল বিষয় নিয়ে খুব ভয় পেতাম, কথা বলতাম, ঠাট্টা করতাম, মস্করা করতাম, দেখুন প্রায় সব কিছু ঘটেছে। আওয়ামী লীগ বলেছে যে আমরা পালাবো না, আর আমরা বলেছি আপনারা সবাই পালাবেন। বাস্তবে কি ঘটেছে দেখেন, 12-13 বছর পালাবো না পালাবো না, আর 12-13 বছর আপনাদেরকে পালাতে হবে পালাতে হবে, এখন ঘটনা দেখেন সেটা ঘটে গেছে। আচ্ছা, তারপর আমরা বলেছি যে আপনারা তো দিল্লির এজেন্ট, ভারতের এজেন্ট, ভারতের দালাল, ভারতের স্বার্থ সংরক্ষণ করেন, এবং যখনই আপনারা পালানোর প্রয়োজন হবেন সবাই গিয়ে ভারতে থাকবেন। দিল্লি, কলকাতা, আগ্রা, আজমির সব আপনাদের জন্য উন্মুক্ত। এখন দেখেন কী অবস্থা হচ্ছে। কলকাতাতে গিয়ে দেখেন, আগরতলাতে গিয়ে দেখেন, আসামের গুয়াহাটিতে গিয়ে দেখেন, দার্জিলিং, শিলিগুড়ি, এরপর আজমির, সব জায়গাতে গিয়ে দেখেন গিজ 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 করছে আওয়ামী লীগের লোকজন। ওটা তাদের সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি। আর ভারত আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার জন্য যে ঐতিহাসিক ঝুঁকি তারা নিয়েছে, এরকম ঝুঁকি আসলে ভারত স্বাধীনতার পরে, মানে ভারতের স্বাধীনতা লাভের পরে কখনো নেয়নি। এমনকি 1971 সনে বাংলাদেশের জন্য ভারত যে ঝুঁকি নিয়েছিল, বর্তমান ঝুঁকি তার চেয়ে বেশি। 71 সনে বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমির সঙ্গে ভারতের খুব কম সম্পৃক্ততা ছিল। খুব অল্প লোক ভারত যেতেন এবং সীমান্ত বলতে গেলে খালিই থাকতো। এর কারণ হলো 71 সন পর্যন্ত আমাদের অর্থনীতিতে আমরা ভারতের চেয়ে কয়েক গুণ ধনী ছিলাম। ফলে এই বাংলাদেশ থেকে কি করতো, হিন্দুরা শুধুমাত্র একটা ভয়, একটা আতঙ্ক যে যে কোনো সময় পাকিস্তান সরকার তাদের সহায় সম্পত্তি নিয়ে নিতে পারে, এই আতঙ্কে তারা অনেকে কলকাতাতে বাড়ি করত আর যাতায়াত করত। আমাদের ফরিদপুরে যেমন দুর্গা বণিক ছিলেন, সদরপুরে খুব নামকরা, যাকে বলা হয় মার্চেন্ট। তো ওনারা কলকাতা থেকে বড় ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু ওনাদের একটা বিরাট ব্যবসা আমাদের সদরপুরের যে 7.5 বাজার সেখানে ছিল এবং এখনও আছে। তো তখন এরকম বর্ডার কোনো ছিল না। স্বাধীনতা, এমনকি স্বাধীনতার পরেও 75-76 সন পর্যন্ত এরকম কোনো বর্ডার ছিল না। তো যাই হোক, এই যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা যতদিন ভালো ছিল ততদিন পর্যন্ত ভারতের বর্ডার আমাদের জন্য খোলা ছিল, কোনো পাসপোর্ট টাসপোর্ট কিছু দরকার ছিল না। আর এখন জিনিসটা উল্টো হয়ে গেছে। তো সেই প্রসঙ্গে পরে আসছি। তো স্বাধীনতা পূর্ববর্তী সময় যেটা ছিল, আমাদের বর্ডার ছিল না, ভারতের লোকজন হা করে থাকতো। আমাদের এখান থেকে যে হিন্দুরা যেতেন, তারা জায়গা জমি বিক্রি করে কলকাতা থেকে বাড়ি করতেন, গাড়ি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। ওটা তাদের ইকোনমির একটা বিরাট যাকে বলা হয় প্লাস পয়েন্ট ছিল, এবং এটা তারা কোনো রকম সুযোগ দেওয়া ছাড়াই তারা এই কাজটি করতেন। ধরুন এখন ইকোনমিক প্রয়োজনে আপনি $10 লাখ যদি দেন, মানে 10 কোটি টাকা দেন, আমেরিকার পাসপোর্ট পেয়ে যাবেন উইদিন 1 মাসের মধ্যে, সপরিবার থাকতে পারবেন। যদি $2 লাখ আপনি খরচ করেন, আপনি তুরস্কের পাসপোর্ট পাবেন। ইউরোপের সেনজেনভুক্ত কয়েকটি দেশে রয়েছে যারা এই পাসপোর্ট বিক্রি করে মাত্র $1 লাখ। $1 লাখ ইনভেস্টমেন্ট দেন, আপনাকে সেখানে থাকতে অনুমতি দেবে। তাহলে দেখুন, এই বর্তমান জমানাতে একেবারে পাসপোর্ট দিয়ে আপনাকে আহ্বান জানাচ্ছে টাকার বিনিময়ে আপনি নাগরিকত্ব লাভ করতে পারেন। এমনকি ভারতে আপনি এখন টাকার বিনিময়ে নাগরিকত্ব লাভ করতে পারেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানে সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছু বিক্রি করে কত কোটি হিন্দু ভারতে গেছেন, এবং এটা ভারতীয় ইকোনমিতে কি পরিমাণ। আমাদের ফরিদপুরের 2200 জমিদার বাড়ি ছিল। এই জমিদার এত বড় জমিদার, সেই জমিদার কি বলবো,
ফরিদপুরের রাজেন্দ্র কলেজ, বরিশালের বিএম কলেজ, যশোরের MM কলেজ, খুলনার BL কলেজ, মানে এই সকলেই এই জমিদার পরিবারের আত্মীয় স্বজন, তারাই এগুলো নির্মাণ করেছেন। তো কাজেই এই 2200 জমিদার বাড়ি এটা ছিল ওই জমিদারদের হেডকোয়ার্টার। দেড় ভাগের পর তারা এই সবাই তাদের সেই সহায় সম্পত্তি সবকিছু রেখে না নিয়ে তারা চলে গেল ওখানে, শুধুমাত্র তাদের বিল্ডিং আর বাড়ি জমি এগুলো রেখে গেছে। তো আমাদের 2200 যে বাবুর বাড়ি মানে জমিদার বাড়ি অন্ততপক্ষে 1000 বিঘা জমি হবে, এবং সে যে কি প্রাসাদ ছিল আমরা ছোটকালে সেটা দেখেছি, না দেখলে আপনাকে বিশ্বাস করানো যাবে না। রাজবাড়ি মানে কি, মানে কিসের গণভবন, কিসের বঙ্গভবন, ওই পর্যায়ের ভবন, মানে জমিদার বাড়িতে যে পরিমাণ ভবন ছিল বা যে জৌলুস ছিল, বাংলাদেশের দ্বিতীয়টি ওরকম ছিল না। এতগুলো 20-30টি সে প্রাসাদের মতো প্রাসাদ ছিল সেখানে, সেই 1000 বিঘা জমির উপর। তো এই ইকোনমিটা কোথায় গেছে? ভারতে গেছে দেশ বিভাগের পর হিন্দুদের মাধ্যমে। এতে ভারতের অনেক লাভ হয়েছে, লস হয়নি। আবার এই যে এখন যে যাকে বলা হয় আওয়ামী লীগের লোকজন যে গেছে, এতে ভারতের ক্ষতি হয়নি, তো এরা তো টাকা নিয়ে গেছে, এবং ওখানে তারা কাজ না করে পায়ের উপর পা তুলে সেখানে খাচ্ছে, বাড়ি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, 2 হাতে টাকা খরচ করছে, পুরো ইকোনমি চাঙ্গা। ফলে কোনো একটা রাষ্ট্র এমনি হয় না। এনিওয়ে, এত কিছুর পরেও যেটা হলো ঝুঁকির কথা যেটা বলছিলাম, যে 1971 সনে ভারতের ঝুঁকি ছিল কেবলমাত্র তারা সৈন্য পাঠিয়েছে এই ঝুঁকি, আর আমাদের দেশ থেকে যে উদ্বাস্তুরা গিয়েছে এই রোহিঙ্গাদের মতো, তখন তাদেরকে খাওয়ানোর ঝুঁকি। কিন্তু এখন যুদ্ধ, সৈন্য হারানো থেকেও সবচেয়ে বড় ব্যাপার হলো অর্থনৈতিক যুদ্ধ। আমরা এই মুহূর্তে আমাদের যে বাইং ক্যাপাসিটি, আমাদের সেই 80-র দশকে 90-র দশকে খারাপ হলেও 2009 থেকে এটা বেড়ে এখন আমাদের যে অর্থনীতি এমার্জিং, আমাদের এই বাংলাদেশের যে জিডিপি ধরেন $3200 পার ক্যাপিটা ইনকাম, এটা ভারতের বেশিরভাগ হাতে গোনা 2-1টা তাদের ধরুন ক্যাপিটাল সিটি দিল্লি বা অন্যান্য 2-4টা ধরুন বড় বড় সিটি, মুম্বাই, হায়দ্রাবাদ, মাদ্রাস, চেন্নাই, তো এই সকল এলাকাতে জিডিপি বেশি আমাদের চেয়ে। কিন্তু অ্যাজ এ হোল যদি আপনি কলকাতা ধরেন, বেশিরভাগ এই যে 7 সিস্টার বলেন, তাদের জিডিপির চাইতে আমাদের জিডিপি অনেক বেশি। 1 2 নম্বর হলো আমাদের ট্রেড অ্যান্ড কমার্স অতীতের যে কোনো সময়ের সাথে বেশি। 1971 সনে ভারতের সঙ্গে আমাদের যে ট্রেড অ্যান্ড কমার্স যদি ধরেন 1 টাকা, এখন সেটা 1000 টাকা, 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা যে 46 বিলিয়ন বা $50 বিলিয়ন আয় করি এক্সপোর্ট করে, তার মাত্র 5% আমাদের নেট প্রফিট, বড় জোর 10%। 46 বিলিয়ন ডলারের 10%, $4.6 বিলিয়ন আমরা আয় করি এক্সপোর্টে নেট। কিন্তু আমরা ইম্পোর্টে খরচ করি 3 গুণ, প্রায় মোর দ্যান $100 বিলিয়ন। $100 বিলিয়ন। আমরা যে এই $100 বিলিয়ন ইম্পোর্ট করি, তার সবচেয়ে বড় পার্টনার হলো ভারত। অর্থাৎ আমরা চীনে সম্ভবত 35%, আর ভারতে আমরা এখনও অফিসিয়ালি 46% আমরা আমদানি করি ভারত থেকে। আর এই 46% আমদানির সঙ্গে সঙ্গে চোরাচালানি যদি ধরেন আরও 10%, তাহলে আমাদের ইকোনমির 56% ভারতের সাথে সরাসরি হয়। আর আমাদের ট্রেড কমার্সের পাশাপাশি বছরে না হলেও 30 থেকে 50 লাখ লোক ভারতে যায় চিকিৎসা, বিনোদন, মার্কেটিং ইত্যাদির জন্য। এই ইকোনমিটা গত 14 মাস ধরে মুখ থুবড়ে আছে, এবং এই যে 56% আমাদের ইম্পোর্ট, সেই ইম্পোর্টের অর্ধেকটা এখন হচ্ছে ভারতের সঙ্গে। আর আমাদের যে যাকে বলা হয় সীমান্ত বাণিজ্য এবং এই যে দেশের বাইরে যাওয়ার যে প্রবণতা, ভারতে যাওয়ার প্রবণতা, এটা 10%-এ নেমেছে, 90% অফ আছে। এখনও 10% যাতায়াত হয় খুব সতর্কভাবে। আর এর দ্বারা ভারতের যে 7 সিস্টারগুলো রয়েছে, এখানে বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশ পর্যটন কেন্দ্রিক যে হোটেল ব্যবসা, মোটেল ব্যবসা, তারপরে সেখানকার যে ট্রান্সপোর্ট, সেখানকার যে আমদানি রপ্তানি যা কিছু গড়ে উঠেছিল, সব কিছু মুখ তুলে পড়েছে। ফলে কি হলো, ভারত এই তার স্বাধীনতার পর, ভারতের স্বাধীনতার পরে
এই বাংলাদেশ দ্বারা বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বাংলাদেশ দ্বারা এই মুহূর্তে তাদের যে আর্থিক ক্ষতি হচ্ছে এটা কখনো হয় না, এবং এটা তারা এই ক্ষতিটা বহন করছে কাদের জন্য? আওয়ামী লীগের জন্য। তো আওয়ামী লীগের জন্য এই যে তারা যে স্যাক্রিফাইস করছে, আওয়ামী লীগের জন্য তারা যে ঝুঁকি নিয়েছে, এটা 1971 সনেও এই ঝুঁকিটা নেওয়া হয়নি। ফলে আমরা ওই যে আওয়ামী লীগ এবং ভারতকে নিয়ে যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো এখন দেখুন কতটা বাস্তব হয়েছে। সর্বশেষ আমাদের আতঙ্ক ছিল ভারত এখানে তার আধিপত্য বিস্তার করবে, এমনকি ইনসার্জেন্সি চালাবে, আক্রমণ চালাবে, এটাকে সিকিম বানিয়ে ফেলবে, এটাকে কাশ্মীর বানিয়ে ফেলবে। এটা যে ভবিষ্যতে হবে না, বিশ্বাস করেন, এটা বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো না। গেল আওয়ামী লীগের এই প্রসঙ্গে। এটা বলতে গেলাম এত কথা কেন? কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে, বা কিছু না কিছু রটে, কিছু না কিছু বটে, এটার ব্যাখ্যা দেওয়ার জন্য। এখন যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো সেটা হলো বাংলাদেশের দুটো বিতর্কিত গ্রুপ, একটা হলো এস আলম গ্রুপ আর একটা হলো সামিদ গ্রুপ। এই দুটো গ্রুপ আওয়ামী লীগ জমানাতে অর্থবিত্ত ব্যবসা বাণিজ্যের সিংহভাগ তারা সঞ্চয় করেছে। আর একটা গ্রুপ ছিল বেক্সিমকো। কিন্তু বেক্সিমকো যে টাকা কি করেছে এটা সালমান সাহেব জানেন আর তার মানে কপাল জানেন। কিন্তু এস আলম যেটা করেছে বা সামিদ যেটা করেছে, তারা তাদের টাকার একটা বিরাট অংশ দুবাইতে, সিঙ্গাপুরে, তারপরে বিশ্বের অন্যান্য দেশে, এমনকি ভারতে তারা সেটা সরিয়ে নিয়েছে। তো তারা বেঙ্গলুরুকে ফোকলা করে দিয়েছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশে তাদের যে বিনিয়োগ এবং ইনভেস্টমেন্ট সেটা তুলনামূলকভাবে অনেক অনেক কম, এবং তারা পুরো বাংলাদেশকে জিম্মি করে ফেলেছে। বলা হয়ে থাকে যে এস আলম 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, 2 লক্ষ কোটি টাকা। আর সামিদ গ্রুপ কি করেছে তার বাস্তব প্রমাণ হলো আজিজ খান এখন সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তি। তো আমাদের যত ক্রোধ সেটা আমরা এস আলমের উপর দেখিয়েছি। তার ব্যাংকগুলো দখল করে নিয়েছি, তারপরে তার টেলিভিশন দখল করে নিয়েছি, তার শিল্প কলকারখানা বন্ধ করে দিয়েছি বা দখল করে নিয়েছি ইত্যাদি নানা কিছু। কিভাবে চলছে আমরা জানি না, এবং এটা স্পষ্ট বিএনপির বেশ কয়েকজন নেতা, শীর্ষ নেতা, চট্টগ্রামের, ঢাকার, কক্সবাজারের, বিশেষ করে সালাউদ্দিন সাহেবের নাম আসছে এস আলমের রক্ষাকর্তা হিসাবে, এটা ঠিক। আবার সামিদ গ্রুপ যেটা সুবিধা হলো, সামিদ গ্রুপ তাদের পুরো ইনভেস্টমেন্টটা কিন্তু দুটো জায়গাতে, একটা হলো বিদ্যুৎ খাতে আর একটা হলো পোর্ট খাতে, চট্টগ্রাম বন্দরের যে ড্রাই ডক ইয়ার্ডগুলো রয়েছে সেখানে। এটা এত স্পর্শকাতর যে এখানে আসলে মানে আঘাত করা মানে পুরো বাংলাদেশ শেষ হয়ে যায়, অন্ধকার, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ফলে এস আলমের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার 100 ভাগের 1 ভাগ ক্ষয়ক্ষতিও কিন্তু যাকে বলা হয় সামিদ গ্রুপের হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বিএনপি যে সকল নেতা এস আলমের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বা নসরুল হামিদ বিপুর সহায় সম্পত্তি রক্ষায় বিএনপি বা যাকে বলা হয় এই এখন উপদেষ্টা রেজওয়ানা হাসানের হাজব্যান্ড, তাদের যত দুর্নাম বদনাম হচ্ছে, ঠিক সামিদ গ্রুপ তাদের টাকার পরিমাণ বেশি, ব্যবসায়িক এস্টাবলিশমেন্ট বেশি, কিন্তু তাদের রক্ষা করার জন্য যে সকল বিএনপি নেতা, জামাত নেতা বা অন্য কেউ যদি থেকে থাকেন, আমি এটা মানে সুনির্দিষ্টভাবে বললাম না, নিঃসন্দেহে তাদেরকে কেউ না কেউ রক্ষা করছেন, তারা তুলনামূলকভাবে নিরাপদে আছেন, বদনাম কম হচ্ছে, মানে যারা আশ্রয়দাতা। যেমন এস আলমকে কেন্দ্র করেই সব এক নামে সালাউদ্দিন সাহেবের নাম বলছে, কিন্তু সামিদ গ্রুপকে হয়তো দেখা গেল এরকম কেউ টালাউদ্দিন আছেন বা বাহাউদ্দিন আছেন, টুনাউদ্দিন আছেন, সুজাউদ্দিন আছেন, কুনাউদ্দিন আছেন, তাদের সম্পর্কে আমরা তেমন রা শব্দ করতে পারছি না। এই কারণ হলো যে ওটা স্পর্শকাতর একটা ব্যবসা, রাষ্ট্রের অস্তিত্বের সাথে জড়িত। তো যেটা আমরা জানি যে যেহেতু তাদের উত্থান আওয়ামী লীগকে দিয়ে, তারা আওয়ামী লীগের পেছনে টাকা খরচ করছে এবং করবে এবং করতে বাধ্য, এবং আওয়ামী লীগের অনেক দেখা গেল ফান্ড এদের নামে আছে, এদের অনেক ফান্ড আওয়ামী লীগের নামে আছে দেশে দেশের বাইরে। তো এরকমই একটা প্রেক্ষাপটে আমরা শুনেছিলাম যে এস আলম দুবাই থেকে আলাদা চার্টার প্লেনে করে দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করেছেন এবং মোট 4,500 কোটি টাকা তিনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, ক্যাশ 3,000 কোটি টাকা আর 1,500 কোটি টাকা বাকি, এরকম একটা খবর চাউর হয়েছিল।
তো সেটা নিয়ে অনেকে নানা রকম মন্তব্য করেছে, আওয়ামী লীগের এত টাকার দরকার কি, সেইটা কি, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে বলার চেষ্টা করছে ছি ছি ছি, এটা কী ধরনের কথা, এদের আর ইমান এখানে ঠিক হবে না। তো ওই যে বললাম যে এস আলমকে নিয়ে কথা হয়েছে, কিন্তু যদি 4,000 কোটি টাকা এস আলম দিয়ে থাকে তাহলে একইভাবে এই 4,000 কোটি টাকা ভ্যাকসিমকেও দিতে পারে বা দিয়েছে। 4,000 কোটি টাকা যাকে বলে সামিদ গ্রুপই দিয়েছে একে অপরের সাথে প্রতিযোগিতা করে। এমনকি ওই যে নজরুল ইসলাম মজুমদার যে এখন জেলে আছে, এক্সিম গ্রুপ, তারও তো বিদেশে টাকা পাঠানো হয়েছে, তারা যে টাকা দেয়নি, নট লাইক দ্যাট। সমস্যা যেটা বলতে চাচ্ছি যে এই টাকাগুলো এখন কথা বলা শুরু করেছে, দ্য মানি ইজ স্পিকিং নাও। এই যে রাস্তায় যে মিছিল দেখেন, ক্রমাগত আওয়ামী লীগ যে মিছিল বাড়ছে, আওয়ামী লীগের কয়েকজন নেতা দেখলাম যে বেশ বাংলাদেশে যারা আছে পালিয়ে আছে। তো কথা হলো কেমন আছেন, আগে বলতো না ভাই খুব খারাপ, এখন বললো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মানে আপনি বোঝার চেষ্টা হাউ ইট টক্স। দেশের বাইরে থেকে যারা কথাবার্তা বলতেন 6 মাস আগে তাদের চেহারা দেখতেন, আর এই আসসালামের এই ঘটনার পরে আপনি গত 1 সপ্তাহ থেকে দেখেন যারা কন্টেন্ট তৈরি করেন, সেই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা কিভাবে কথা বলছেন। অনেক মন্ত্রী আছেন, সাবেক মন্ত্রী, যারা আগে কোটটাই পরতেন এখন কোটটাই পরে আপনাদের সামনে কথা বলতে আসেন। অনেকের চেহারা মানে রীতিমতো মলিন হয়ে গেছিল, এখন তাদের চেহারা আরও অনেক সুন্দর হয়ে গেছে। এরকম নানা রকম যে ন্যারেটিভ তৈরি হচ্ছে, এবং যেভাবে এই যে ধরুন একসাথে এতগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হলো, এবং সেটা ছাপা হওয়ার পরে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ যে জিকির ফিকির তোলা হলো, তারপরে যেভাবে মানে আওয়ামী বিরোধী যারা লোকজন রয়েছে ক্রমশ তাদের মধ্যে ভয় সঞ্চারিত হচ্ছে। আওয়ামী লীগের যে সকল আমলা কামলা এখন ক্ষমতা আছেন, যারা ক্ষমতার বাইরে আছেন, যারা পালিয়ে আছেন, যারা মামলায় যে ফাঁসির আতঙ্কে যারা কাটাতেন এই মাস 3 আগে, এখন তাদের অনেকের মধ্যে একটা চিয়ারিং মোড চলে আসছে। মনে হয় যে তারা বিজয়ী হয়ে পড়েছেন বা সামথিং ইজ হ্যাপেনিং। তো এটা আমার কাছে মনে হচ্ছে যদি এখানে অর্থযোগ থাকে, টাকা পয়সার কোনো বিষয় থাকে, তাহলে এস আলম বা সামিট গ্রুপ এই টাকাগুলো এখন কথা বলছে। আর এই কথাটা আগামী দিনে আমি যে বললাম যে কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে, কিছু না কিছু রটে, কিছু না কিছু বটে, মানে ওই যে ওই সময়টাতে যে কথা শুনেছিলাম সেটা যে এখন ফুলছে তা তো আমরা দেখতে পাচ্ছি। আবার এখন যে সমস্ত ঘটনা ঘটছে এটার রেশ আগামী 3 মাস পরে, 2 মাস পরে, জানুয়ারি মাসে, ডিসেম্বরে কি হয় একটু চোখ বুজে দেখেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।